আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। সবাইকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আমরা আজকে কথা বলছি এসএসসি পরীক্ষা 2024-এর A+ পাওয়ার গাইডলাইন নিয়ে। হ্যাঁ, আমার এই ভিডিওটা দেখে এবং যদি তুমি নিয়মগুলো ফলো করো তোমরা A+ পাবা। এক্ষেত্রে আমরা টোটাল বিগ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ বিষয়টা অনেক বড় হতে পারে, বাট এখানে তোমাদেরকে পুরোপুরি গাইডলাইন আমরা দিব। তুমি যদি কিছুই পড়ো না পড়ে থাকো, একদম জিরো থাকো তুমি এই মুহূর্তে, বাট আমাদের এই ভিডিওটা দেখে মাত্র কয়েকটা দিন কষ্ট করো, তুমি প্লাস পাবা। এক্ষেত্রে আমরা বেশ কিছু প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দিব, যেগুলো তোমরা হয়তো বা পরীক্ষা রিলেটেড প্রশ্ন নিজের মনে মনে আছে কিন্তু কখনোই করতে পারো না। দেখো, একটা কথা বলি, তোমাদের পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে, তাই তোমাদের অনেক সময় থাকলেও তোমাদের যথেষ্ট বলা যায় যে একটু পরিশ্রম করে পড়াশুনো করতে হবে। তাই তোমাদেরকে চেষ্টা করতে হবে কৌশল অবলম্বন করে অল্প সময় যাতে ভালো ফলাফল করা যায়। এক্ষেত্রে আমরা বেসিক কিছু কোশ্চেন আগে একটু বলে নেই। তোমাদের কতগুলো বই পড়তে হবে, তোমাদের হাতে কতদিন সময় আছে। এখানে সময়ের উপর নির্ভর করে মূলত পরিকল্পনাটা হবে। যদি সময় থাকে হাতে 6 মাস, তাহলে পরিকল্পনা অন্যরকম হবে। বাট সেটা যদি 2 মাস থাকে তাহলে খুব অ্যাগ্রেসিভ হবে, খুব তাড়াতাড়ি, বা হয়তো বা দিনে 10 ঘন্টা 12 ঘন্টা পড়তে হতে পারে। যদি 6 মাসের যদি সময় থাকে সেখানে হয়তো বা 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা পড়লেও হবে। তোমার একটা বই কিভাবে পড়তে হবে, একটা অধ্যায় কিভাবে পড়বা তুমি, রিভিশন কিভাবে দিতে হবে, এবং রিভিশন দেওয়া নিয়েও আমরা বেশ কিছু কথাবার্তা বলবো। তাই এখানে সম্পূর্ণ গাইডলাইনটা থাকছে। তা আমার এই ভিডিওটা তোমরা দেখো, যদি পারো একটা খাতা কলম নিয়ে বসো তাহলে বেশি সুবিধা হবে। আমি যেগুলো বলবো সেগুলো নোট করে ফেলবার সাথে সাথে। আমরা এখানে কোনো বিষয়ের সাজেশন দিচ্ছি না। সাজেশন ভিডিওগুলো এর আগে আমরা আপলোড করছি, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিতের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো আপলোড করা আছে, সেগুলো তোমরা দেখে নিও। এক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে তোমাকে কতগুলো বই পড়তে হবে। এক্ষেত্রে তোমাকে কতগুলো বই যখন তুমি পড়তে হবে, যখন এই ক্যালকুলেটটা করে ফেলবা তখনই তোমার মাথায় চলে আসবে পড়াশোনার প্রেশারটা। এখন আমি যদি এখানে দেখি, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তি, গণিত, ধর্ম ও নৈতিক শিক্ষা, এই যে টোটাল এখানে বই রয়েছে 60টা। এই 60টা বই কিন্তু সবারই পড়তে হবে, সবার আছে। বিজ্ঞান, ব্যবসা, মানবিক সবার। এবার এখানে রয়েছে বিজ্ঞান, এটা মূলত মানবিক ও ব্যবসা বিভাগে রয়েছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় রয়েছে তোমাদের শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। তার মানে বই হলো কয়টা? এখানে 60টা এবং এখানে একটা 8টা। তার সাথে তোমাদের গ্রুপ সাবজেক্ট আছে 3টা, তার সাথে একটা চতুর্থ সাবজেক্ট হতে পারে, সেটা কৃষি শিক্ষা হতে পারে, উচ্চতর গণিত হতে পারে, জীববিজ্ঞান হতে পারে, গার্হস্থ্য বিজ্ঞান। যেটাই হোক, মিলে তোমাদেরকে টোটাল সাবজেক্ট পড়তে হবে কয়টা? এখানে 60টা, এখানে একটা 8টা, এখানে 3টা, 11টা, এবং এখানে একটা, টোটাল 12টা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে এই কয়দিনের মধ্যে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এবং গণিত। এই 3টা সাবজেক্ট কিন্তু তোমাদেরকে প্রাইভেট পড়তে হচ্ছে, এবং এই 3টা সাবজেক্ট কিন্তু তুলনামূলকভাবে তোমাকে কিন্তু এটা প্রাইভেট পড়তে হবে। বিশেষ করে এখানে আবার ফিজিক্স, কেমিস্ট্রিও প্রাইভেট পড়তে হয়। তো এক্ষেত্রে প্রত্যেকটা দিন কিন্তু এগুলো একটু টুকটাক পড়তে হবে, সময় দিতে হবে, প্রাইভেটে সময় দিতে হয়, বাসায় এসে অঙ্ক করতে হয়, ইংরেজি প্যারাগ্রাফ এগুলো মুখস্থ করতে হবে, সিভি, সামারি, টুকটাক সে বিষয়গুলো রয়েছে। সো এইগুলো বাদে নর্মাল সাবজেক্ট হিসেবে বাংলা প্রথম দ্বিতীয়, তথ্য, ধর্ম, বিজ্ঞান, তারপর হচ্ছে তোমাদের চতুর্থ বিষয়, আরও কয়েকটা সাবজেক্ট আছে, মিলে গেলে অনেকগুলো সাবজেক্ট খুব ইজিলি তুমি এখনই শেষ করে রাখতে পারো, যেগুলো পরীক্ষার সময় তুমি আরও একবার রিভিশন দিয়ে ফেলতে পারবা। কেমন? সেক্ষেত্রে আমরা এই প্রশ্ন আনসারটা পাইলাম কতগুলো বই তোমাকে পড়তে হবে। দেন আমরা সেকেন্ড প্রশ্ন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে তোমার হাতে কতদিন সময় আছে। তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে 2024-এ। এখন তুমি ক্যালকুলেট করো তোমার হাতে কতদিন সময় আছে। হতে পারে তোমার হাতে সময় আছে হয়তো বা 6 মাস, তোমার হাতে সময় আছে 5 মাস, 4 মাস, 3 মাস। দেখো, 6 মাস হইলে পরিকল্পনা অনেকটা স্লো হবে। তুমি চাইলে 2 মাসের মধ্যে বই শেষ করে পরের 2 মাস আরেকবার শেষ করবা, পরের 1 মাসে তুমি রিভিশন দিবা, এরকম হতে পারে। আবার এমন হতে পারে তুমি প্রথম 3 মাসে হয়তো বা তোমার বই শেষ করবা, পরের 2 মাস তুমি রিভিশন দিবা, পরের 1 মাসে আরও একবার রিভিশন দিবা, তুমি 3বার বই রিভিশন দিয়ে ফেলতে পারো। কিন্তু তোমাদের যদি সেখানে 3 মাস সময় থাকে তাহলে তোমাকে কিন্তু পড়াশোনা খুব অ্যাগ্রেসিভ হইতে হবে। এমন হতে পারে দিনে তোমাকে 10 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা পড়তে হতে পারে। কিন্তু যখন 6 মাস থাকবে তখন তুমি চাইলে 5 ঘন্টা, 6 ঘন্টা পড়েও তোমার বই কভার করতে পারবা। অর্থাৎ টাইমের উপরে তোমার পড়াশোনার টার্গেট বা দৈনিক রুটিন ইম্পর্টেন্ট। আমরা দৈনিক রুটিন নিয়েও কথা বলছি পরের ধাপে। দেন দৈনিক রুটিন তৈরি করে নিয়ে কথা বলি। তোমাকে একটা দৈনিক রুটিন তৈরি করতে হবে এই 2টা প্রশ্নের অ্যান্সার পাওয়ার পরে, যে কতগুলো বই বাকি আছে এবং কতদিন তোমার হাতে সময় আছে। আমি উপরে যে বইগুলোর নাম বললাম, এখানে হতে পারে তোমার বাংলা প্রথম পত্র বই অলরেডি পড়া হয়ে গেছে, তাহলে তোমার বাংলা প্রথম পত্র বই কিন্তু পড়তে হবে না, দৈনিক রুটিনে সেটা বাদ দিতেই পারো তুমি।
কিন্তু তোমার যদি কোনো বই পড়া না হয় তাহলে তোমাকে আগে ক্যালকুলেট করতে হবে তোমার কতগুলো বই পড়া বাকি আছে। ধরো না আমার বই পড়া বাকি আছে মিনিমাম 8টা, কেমন? তার কতদিন তোমার হাতে সময় আছে? আমার হাতে সময় আছে এখন থেকে 5 মাস। অর্থাৎ আমার হাতে যদি আমি 5 থেকে 5-এর 3 দিয়ে 30 দিয়ে গুণ দিই তাহলে আমার হাতে দেখা যাচ্ছে যে এই কদিন সময় আছে, 150 দিন সময় আছে, এবং আমার হাতে বই বাকি আছে 8টা, যে বইটা আমি রেগুলার কমপ্লিট করব। তা আমার এই একটা ক্যালকুলেট হয়ে গেল। দেন আমার দৈনিক রুটিন তৈরি করতে হবে। এক্ষেত্রে আমরা তোমাদেরকে একটা ডেমো রুটিন তৈরি করে দিব। তোমরা যদি বলো, কমেন্ট করো, তোমাদের যদি দরকার হয় একটা ডেমো রুটিন, আমরা রুটিন তৈরি করে দিব। ডেমো রুটিন এই কারণে বলছি, দেখো ভাইয়া, তোমার পড়াশোনা, তুমি কখন পড়ো, কখন খাও, কখন ঘুমাও, কখন গার্লফ্রেন্ডের সময় দাও, কখন মুভি দেখো, এটা আমি জানি না। আমি জানি না, কারণ এখানে তাহলে আমি যদি জানতাম তাহলে রুটিন আমি তৈরি করে দিতে পারতাম। যেহেতু তুমি জানো তাহলে তুমি তোমার রুটিনটা তৈরি করবা। তবে কীভাবে রুটিন তৈরি করবে সেটা আমরা তোমাদেরকে একটা উদাহরণ হিসেবে দেখাতে পারি ডেমো রুটিন করার মাধ্যমে। এবং চেষ্টা করবে 1 মাস পর রুটিনগুলো পরিবর্তন করা, মানে রুটিন পুরো ছিঁড়ে ফেলতে হবে না, নতুন রুটিন তৈরি করতে হবে না, মানে পড়ার জায়গাগুলো চেঞ্জ করবা। হয়তো বা তুমি রুটিনে প্রথম থেকে গণিত পড়তে সকালে, এখন তুমি গণিত বিকেলে পড়ো বা সন্ধ্যায় পড়ো, এক্ষেত্রে সকালবেলা ইংরেজি পড়ো। এভাবে একটু রুটিনের সাবজেক্টগুলো চেঞ্জ করে দিবা। দৈনিক রুটিন তৈরি করা অনেক ইম্পর্টেন্ট, এটা খুব ইফেক্টিভ একটা বিষয় তোমাদের জন্য, কেমন? এই একটা বিষয় গেল। দেন আমরা কথা বলি তোমাদের পরবর্তী ধাপ, একটা বই তোমার কীভাবে পড়তে হবে। একটা বই পড়ার ক্ষেত্রে তোমরা কি করো দেখো তো, আমি যেভাবে বলি সেভাবে তুমি করতে পারো কিনা। একটা বই কতগুলো অধ্যায় তুমি পড়বা সেটা একটা হিসাব করো। ধরে নাও বাংলা প্রথম পত্রের গদ্যতে তুমি পড়বা 10 অধ্যায়, আর কবিতায় পড়বা 10 অধ্যায়। কয়টা হলো অধ্যায়? হলো 20টা। তাহলে বাংলা বিষয় তুমি কয়টা অধ্যায় পড়বা? বাংলা বিষয় ধরে নাও যে তুমি, আমি যদি এখানে লিখে দিই তোমাদেরকে, ধরে নাও যে তুমি বাংলায় 20 অধ্যায় পড়বা, তার সাথে নাটক রয়েছে এবং উপন্যাস রয়েছে। তার মানে দেখা গেল যে তুমি একটা বই হিসাব করে ফেলা বাংলা 20 অধ্যায় পড়বা। এখানে তুমি একটা ডেডলাইন তৈরি করো যে 20 অধ্যায় শেষ করতে আমার কতদিন সময় লাগবে। ধরে নাও তুমি প্রথম দিন তুমি 20 অধ্যায়ের কী করবা, 20 অধ্যায়ের প্রথম দিন তুমি হয়তো বা বাংলা গদ্যের 6 অধ্যায় পড়বা। সকালে 2 অধ্যায়, বিকালবেলা 2 অধ্যায়, রাত্রেবেলা 2 অধ্যায়, 6 অধ্যায়। তার মানে একদিনে 6 অধ্যায়, 2 দিনে 12 অধ্যায়, 3 দিনে 18 অধ্যায়, 4 দিনে আমার বাংলা প্রথম পত্রের গদ্য এবং কবিতা শেষ। 4 দিনে 20 অধ্যায় পরে আমি শেষ করে ফেললাম। পরের দিন আমি নাটক পড়লাম, পরের দিন উপন্যাস পড়লাম। 6 দিনের মধ্যে আমার বাংলা প্রথম পত্র শেষ হয়ে গেল। এভাবে আমাকে একটা ডেডলাইন তৈরি করতে হবে যে 6 দিনের মধ্যে যদি আমি বাংলা প্রথম পত্র শেষ করছি, তা আমার সেই ডেডলাইন অনুযায়ী আমাকে পড়তে হবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে একসাথে একাধারে অধ্যায়গুলো সম্পন্ন করা। একসাথে একাধারে বিষয়গুলো আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরে নাও তোমাকে আমি 3টা মুভি দেখাবো। 3টা মুভি, মুভি মানে বুঝো তো সিনেমা, যেখানে তুমি একটা সিনেমা পাবা বাংলা, একটা সিনেমা পাবা কি, ধরে নাও তুমি একটা সিনেমার নাম আমি লিখে দিচ্ছি এখানে, আরেকটা তুমি সিনেমা পাবা সেটা হচ্ছে ইংরেজি। তুমি অর্থাৎ 3টা সিনেমা তুমি এখানে দেখতে পারবা। তো এখানে তোমাকে কি করা হলো, তুমি যদি একসাথে একাধারে পড়তে চাও, তার মানে দেখা গেল কি তোমাকে পুরো বাংলা সিনেমাটা আমি একবারে 3 ঘন্টা দেখাই ফেললাম। তাহলে তুমি বাংলা সিনেমাটা কিন্তু পুরোটার ধারণা তুমি নিতে পারলা। কিন্তু আমি যদি তোমাকে বাংলা থেকে দেখাই 1 ঘন্টা, ইংরেজি থেকে দেখাই যদি 1 ঘন্টা, আবার যদি তোমাকে আমি হিন্দি থেকে 1 ঘন্টা দেখাই, 3 জায়গা থেকে 3 ঘন্টা দেখাই, তুমি কি কোনোটা শেষ করতে পারতেছো? তোমার কিন্তু টাইম 3 ঘন্টা শেষ, তুমি কিন্তু কোনোটা শেষ করতে পারতেছো না, হজবরল হয়ে গেছে। বাংলার সিনেমারও তুমি ভালোভাবে তুমি ক্যাচ করতে পারো না, ওটা শেষ কী হয়েছে তুমি জানো না। বা তুমি যদি বাংলা দেখার পর হঠাৎ করে ইংরেজি দেখো, তুমি মিলাতে পারবে না যে এই সিনের সাথে ওই সিন মিলে যাবে। হিন্দির ক্ষেত্রেও একই কথা। তাই তোমাকে কি করতে হবে, তুমি যখন এই 3 ঘন্টা, এই 3টা অধ্যায় 1 ঘন্টা না করে, বা 3টা বই তুমি 1 ঘন্টা না করে, তুমি যে কোনো একটা জায়গায় 3 ঘন্টা সময় দাও। 3 ঘন্টা বসে পুরো বিষয়টা তুমি যদি মুখস্থ করো, তোমার জন্য বেটার। আমি জাস্ট এই পারপাসে বুঝাচ্ছি। ধরো না তুমি আজকে বাংলা ধরলাম, আজকে সারাদিন বাংলা পড়বা, সকালবেলা 1 ঘন্টা ইংরেজি পড়বা, পরের 1 ঘন্টা গণিত, তারপরে সকাল থেকে 9টা থেকে, ধরে নাও যে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত তুমি ইংরেজি বা গণিত পড়লা, 9টা থেকে রাত 10টা পর্যন্ত যখনই তুমি পড়ার সময় পাবা, এক্ষেত্রে স্কুলে যাও, কোচিং করো, খাওয়া দাওয়া করো, গোসল করো, তার ফাঁকে যখনই তুমি সময় পাবা শুধুমাত্র বাংলাই পড়বা। এটা আমি জাস্ট উদাহরণস্বরূপ বুঝাচ্ছি যে বাংলা পড়ার জন্য। হতে পারে তুমি এখানে ইংরেজি পড়তে পারো, হতে পারে তুমি এখানে পদার্থবিজ্ঞান পড়তে পারো, হতে পারে তুমি এখানে হিসাব বিজ্ঞান পড়তে পারো, নয়তো পরিণীতি, নয়তো কী শিখে, যে কোনো সাবজেক্ট একসাথে পড়ে ফেলবা এক ধারে। অর্থাৎ মাঝখানে তুমি অন্য কোনো বই শুরু করবে না, যদি সেটা খুব ইমার্জেন্সি হয়। যেমন ইংরেজি গণিতের কথা বারবার বলতেছি, কারণ এগুলো প্রাইভেট পড়তে হয়, শিক্ষক হয়তো অনেক সময় বলবে এইটা করো ওইটা করো, তখন তোমাকে সেটা করতে হবে। বাট তুমি একসাথে একাধারে ওই বইটা যদি শেষ করে ফেলতে পারো, ওই পুরো বইয়ের কনসেপ্ট কিন্তু তোমার মাথায় ঢুকে যাবে।
পুরো বইয়ের কনসেপ্ট মাথায় ঢুকে যাবে, তুমি খুব ইজিলি ফিডব্যাকটা দিতে পারবা। তার সাথে দৈনিক রুটিনের সাথে মিল করে পরিকল্পনা করতে পারো, তুমি দৈনিক কত ঘন্টা পড়তে চাও সেই রুটিনটা তৈরি করে সেভাবে পরিকল্পনা করে তুমি একাধারে পড়বা। আমি আবারও বলছি, ওই যে সকালবেলা 2 ঘন্টা হয়তো ইংরেজি গণিত পড়ছো, সন্ধ্যাবেলা 2 ঘন্টা ইংরেজি গণিত পড়ছো, এই 4 ঘন্টা বাদে বাকি যখনই সময় পাবা তখনই শুধু একটা নির্ধারিত বই শেষ করবা। এভাবে টানা 6 দিন একটা বই শেষ করে ফেলবা, পরের 6 দিন আরেকটা নতুন বই ধরবা, পরের 6 দিন বা 8 দিন আরেকটা বই শেষ করবে। এভাবে তোমাকে 12টা বই শেষ করতে যদি 3 মাস বা 2 মাস লেগে যায় করে ফেলবা। এরপরে আমরা তোমাদের কথা বলি একটি বইয়ের অধ্যায় তোমরা কিভাবে পড়বা। একটা বই যখন তোমরা পড়বা তখন সেটার অধ্যায়গুলো তোমাকে ভালোভাবে বুঝে পড়তে হবে। তা আমরা দেখলাম কিভাবে তুমি তোমার বইগুলো শেষ করবা, কিন্তু এখন একটা বইয়ের একটা অধ্যায় তোমাকে পড়তে হবে ঠিক এইভাবে। আগে ফার্স্ট তুমি সেই বইগুলো সুন্দরভাবে রিডিং পড়ে ফেলবা। বাংলা অধ্যায় পড়ছো তাহলে বাংলাকে ভালোভাবে রিডিং পড়ে ফেলবা, কবিতা পড়তেছো কবিতা আরেকবার রিডিং পড়ে ফেলবা, তার অনুচ্ছেদগুলো পড়ে ফেলবা, তার শব্দগুলো পড়ে ফেলবা। যে কোনো সাবজেক্টের চেষ্টা করবা রিডিং পড়ার জন্য। যদি রিডিং পড়ো তাহলে অফকোর্স তুমি সেই বিষয়গুলো আন্ডারলাইন করে ফেলবা, যে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এটা নির্ধারিত কলম দিয়ে তুমি আন্ডারলাইন করার ট্রাই করবা, কারণ যাতে পরবর্তী যখন পরীক্ষার আগে একবার রিভিশন দেবা তখন আন্ডারলাইনগুলো পড়লেই যেন রিডিংয়ের মূল টপিকগুলো তোমার মাথায় ঢুকে যায়। কেমন? দেন অধ্যায়ের সৃজনশীলগুলো পড়ে ফেলতে হবে। এক্ষেত্রে অনেকে কী করে, আগে বহু নির্বাচনী পড়ে। দেখো, বহু নির্বাচনী একটা অধ্যায় সম্পর্কে আপসা ধারণা দিবে, কিন্তু সৃজনশীল তোমাকে পূর্ণ ধারণা দিবে। তাই আগে তুমি ওই অধ্যায়ের সৃজনশীলগুলো পড়ে ফেলবা। যখন তুমি সৃজনশীলগুলো পড়ে ফেলবা তারপর তুমি বহু নির্বাচনী পড়তে যাও, কারণ যখন তুমি সৃজনশীল পড়বা অধ্যায় সম্পর্কে ব্যাপক ধারণা তুমি অলরেডি পেয়ে গেছো। তারপর যখন তুমি বহু নির্বাচনী পড়বা তখন খুব ইজিলি সেগুলো ক্যাচ করতে পারবা তুমি, যে হ্যাঁ এটা এভাবে বলছে। কারণ তুমি দেখা যায় বহু নির্বাচনীতে বলবে কি যে অমুকের মা কী করতেন, ওই যে অমুকের মা কেন হবে, কেন তিনি কি করতেন, এই বিষয়টা কেন তুমি বুঝতেছো না। কিন্তু সৃজনশীল পড়লে তোমার জন্য ওই অমুকের মা কে আছেন, তার নাম কি বা কী, এগুলো বিষয়গুলো তুমি জানতে পারবা। রিডিং পড়তে আরও ভালোভাবে জানতে পারবা, সৃজনশীল পড়ে আরও ভালোভাবে বুঝতে পারবা, দেন বহু নির্বাচনী পড়লে বিষয়গুলো মনে রাখতে পারবা। এবার চেষ্টা করবা প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক বোর্ড প্রশ্ন সলিউশন করা। সেক্ষেত্রে বই কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্ব রাখবা যেগুলোতে বোর্ড প্রশ্নগুলো দেওয়া থাকবে। তো এই একটা বিষয় গেল। দেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিভিশন কবে দিতে হবে এবং কীভাবে দিতে হবে। রিভিশন দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবা। সেটা হচ্ছে একটানা একটি নির্ধারিত বইয়ের রিভিশন দেওয়া, একটানা একটা নির্ধারিত বই রিভিশন দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ তুমি ওই যে বাংলার মতো বলছিলাম যে একাধারে আজকে বাংলা রিভিশন দিবা, আজকে সারাদিন শুধু বাংলার রিভিশন দিয়ে ফেলবা, পরের দিন ইংরেজি রিভিশন দিবা, পরের দিন বাংলা দ্বিতীয় পত্র, পরের দিন ইংরেজি দ্বিতীয় পত্র, পরের দিন সারাদিন গণিত করবা, পরের 2-3 দিন, পরের 4-5 দিন শুধুমাত্র পদার্থবিজ্ঞান পড়বা, পরের 4-5 দিন শুধুমাত্র রসায়ন পড়বা, পরে শুধু বিজ্ঞান পড়বা। এভাবে একটানা একাধারে রিভিশন দিতে হবে, পরিকল্পনা করে রিভিশন দিতে হবে। অর্থাৎ তোমাকে রিভিশন যখন দেওয়া শুরু করবা একালে প্রথম দিন থেকে তুমি পরিকল্পনা করবা কোন বইয়ে কয়দিন লাগবে, আমি রিভিশন দিতে আমার কতটুকু সময় লাগবে। কঠিন বিষয়গুলোকে মাঝে মাঝে রিভিশন দিতে হবে, বিশেষ করে ইংরেজি লেখা বা ইংরেজির ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবা। অনেক প্যারাগ্রাফ তোমরা অনেক কষ্ট করে মুখস্থ করবা, চেষ্টা করবা রিভিশন দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে রয়েছে তোমাদের মাঝে রিভিশন দেওয়ার ক্ষেত্রে মডেল টেস্টের উপর নিজে নিজে পরীক্ষা দেওয়া। এক্ষেত্রে রিভিশন যখন তোমার সবগুলো শেষ হয়ে যাবে তখন চেষ্টা করবা নিজে নিজে মডেল টেস্টের উপরে পরীক্ষা দেওয়া, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কোচিং, প্রাইভেট, স্কুল সব জায়গার যত পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে নিজে অ্যাটেন্ড করবা। এক্ষেত্রে সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করলে তোমার পরীক্ষা সম্পর্কে বেশ ভালো একটা আগ্রহ জন্মাবে, তোমার যে মূল পরীক্ষায় যে ভয় সেটা কমে যাবে। তাই স্কুল, কোচিং, প্রাইভেট সব জায়গায় যদি হয়তোবা তুমি ওই কোচিংয়ে পড়ো না, ওই প্রাইভেটে পড়ো না, কিন্তু যদি পরীক্ষার দিন পরীক্ষা দেওয়ার অনুমতি দেয় শিক্ষক, তাহলে যাই পরীক্ষা দিয়ে চলে আসবা। সেটা অনলাইন হোক, সেটা যে কোনো জায়গায় হোক, পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। এতে তোমার এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে, তোমার ফলাফল অনেক ভালো হবে। কারণ পরীক্ষার মাধ্যমে একমাত্র মূল্যায়ন করা সম্ভব, তোমার যদি কোনো ল্যাকিংস থাকে তুমি সেটা বুঝতে পারবা। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টি। এভাবে তোমরা পড়াশোনা করো। অনেক বড় একটা ভিডিও হয়ে গেল, শেষ পর্যন্ত কারা দেখেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।